Radio Kolkata, your daily dose of happiness. আপনারা শুনছেন বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা। এখন রেডিও কলকাতায় থাকছে কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আজকে চাষবাস অনুষ্ঠানে আপনারা শুনবেন পশু পাখির রোগ ব্যাধি শনাক্তকরণ ও তার প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে। এ বিষয়ে বলবেন ডক্টর চায়না সিংহ মহাপাত্র, সহকারী অধ্যাপক, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ, কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, কিষানগঞ্জ, বিহার অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, পাটনা। শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় আছেন পবিত্র কুমার মণ্ডল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে একটি খুব বিষয় নিয়ে আলোচনা শুনবেন। ঠিক বিষয়টি কেমন সেটা একটু আপনাদেরকে বলে দিই। আজকের আমাদের আলোচনার বিষয় পশু পাখির রোগ ব্যাধি শনাক্তকরণ ও তার প্রাথমিক চিকিৎসা। আর এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর চায়না সিংহ মহাপাত্র, সহকারী অধ্যাপক, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ, কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স, কিষানগঞ্জ, যেটা অবস্থিত বিহারে, বিহার অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, পাটনা। এখানকারই সহকারী অধ্যাপক ডক্টর চায়না সিংহ মহাপাত্র। ডক্টর মহাপাত্র, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমাদের আজকের বিষয় যে পশু পাখির রোগ ব্যাধি শনাক্তকরণ ও তার প্রাথমিক চিকিৎসা। কারণ আমরা তো বিভিন্ন পশু পাখি পুষে থাকি, পালন করে থাকি। এটা আমাদের যেমন একটা অর্থনৈতিক ব্যাপার রয়েছে, আমাদের আয় দেয়, পাশাপাশি অনেকের শখ রয়েছে, তাই তো? তো প্রথমে আমরা কিভাবে শনাক্ত করব প্রাথমিক পর্যায়ে কি কি রোগ ব্যাধি আসতে চলেছে, এটা নিয়ে যদি একটু আলোচনা করেন। সবার আগে আমি বলি এই প্রাথমিক পর্যায়ে যে শনাক্ত করার প্রয়োজনীয়তা কি। ধরুন অনেক ক্ষেত্রে কি হয়, আমরা একটা স্টেজ পার হওয়ার পরে সেক্ষেত্রে বুঝতে পারি যে পশু বা পাখিটা একটা রোগে ভুগছে। তো প্রাথমিক পর্যায়ে এই কারণে আমাদের এটাকে শনাক্ত করার প্রয়োজন। ধরুন যে ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে আমরা লালন পালন করি, যেমন যদি মুরগির ফার্মের কথা বলেন, সেক্ষেত্রে কি হয়, রোগটা আপনি যতক্ষণে শনাক্ত করতে পারেন সেটা অনেক বেশি ছড়িয়ে যায়, তো সেক্ষেত্রে একটা ব্যাপক লস হওয়ার চান্স থাকে। দ্বিতীয়ত কি হয়, যদি প্রাথমিক পর্যায় থেকে রোগটা নেক্সট স্টেজে পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা ব্যবস্থার অনেক কমপ্লিকেশন চলে আসে, বা সেটা হয়তো চিকিৎসা করাই সম্ভব হয় না। যেমন একটা যদি আমি উদাহরণ দিই, যেমন ধরুন গরুর ক্ষেত্রে বজবজে রোগ হয় একটা, যেটা কি প্রাথমিক পর্যায়ে আপনারা পেনিসিলিন, মানে আমরা পেনিসিলিন দিয়ে অতি সহজে এটা চিকিৎসা করা যায়, কিন্তু সেটা পরবর্তী ক্ষেত্রে যখন সেটা থেকে টক্সিন রিলিজ হতে থাকে, সেটা কিন্তু তখন চিকিৎসা করা সম্ভব হয় না। আর তৃতীয়ত যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এটার অনেক সময় অনেক রোগের না জুনোটিক অ্যাসপেক্ট থাকে। জুনোটিক বলতে যেটা মানুষও ছড়াতে পারে। ধরুন আপনি প্রাথমিক পর্যায়ে সেটা শনাক্ত করতে পারলেন না, কিন্তু রোগটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, তারপর সেটা মানুষও ট্রান্সমিট হচ্ছে, বাট আপনি বুঝতে পারছেন না। তার মানে সেই সব একটু পরিষ্কার করে বুঝে নিই, জুনোটিক ডিজিজ যাকে বলা হয়, যেটা কিনা প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে, বা মানুষ থেকে আবার প্রাণীতেও যেতে পারে। যারা গরু পালন করছে, গরুর থেকে গরু যারা পালন করছে তাদের মধ্যে ছড়িয়ে গেল, মুরগি থেকে যারা মুরগি পালন করছে তাদের মধ্যে ছড়িয়ে গেল, তাই তো?
হ্যাঁ, এই জন্য আপনি যদি প্রাথমিক পর্যায়ে এটাকে শনাক্ত করতে পারেন বা আপনি নিজে বাড়িতেই যদি করতে পারেন, অনেক ক্ষেত্রে কি হয় প্রাথমিক অবস্থায় আমরা ভেটেরিনারি ডক্টরদের ডেকে পাঠাই না বা আমরা বুঝতেই পারি না। এটা যদি আপনার একটা প্রাথমিক ধারণা থাকে যে এটা কি ধরনের রোগ হতে পারে, তো সেক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে। বা আমরা সহজে টাকা পয়সা খরচ করবো না, এটা কৃপণতা করি যে না এটা ঠিক একটা হয়ে যাবে কৃপণতা এমনি করি বা এমনিতে, অনেকে ঠিক আছে। আমরা হয়তো বুঝতে পারি না, হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ গরু বাছুরের ক্ষেত্রে কি হয় না, প্রাকৃতিক ভাবে ওদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। হ্যাঁ। তো অনেক ক্ষেত্রেই সেই জিনিসটা আমাদের চোখে পড়ে না যে এটার আচ্ছা কোনো একটা আচ্ছা। অসুবিধে হচ্ছে। এবারে যেটা আপনি বললেন যে কিভাবে প্রাথমিকভাবে এগুলোকে আমরা শনাক্ত করতে পারি, ধরুন যারা গরু বাছুর বা কোনো পশু পাখির লালন পালন করেন বা যারা তাদের সাথে থাকেন, তারা কিন্তু অতি সহজে এই জিনিসগুলো বুঝতে পারবেন একটু যদি লক্ষ্য করেন। যেমন ধরুন একটা যে অ্যাপিয়ারেন্স হয়, অ্যাপিয়ারেন্স মানে কি একটা যেরকম সাধারণভাবে দেখতে হয়, তো সেক্ষেত্রে যদি হঠাৎ করে মনে হয় যে গরুটার পেটটা একটু ফোলা লাগছে মানে বা চাল মনে হচ্ছে যে, চলন পরিবর্তন হচ্ছে। হ্যাঁ একদম তাই, হ্যাঁ একদম হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ। ধরুন তার ওটার আচরণ হাঁটা চলা বা অন্যরকম যে মনে গেট, হচ্ছে। হ্যাঁ 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 যে অ্যাপিয়ারেন্স হয়, হ্যাঁ। বা অনেক সময় হয়তো দেখলেন পরের দিন সকাল থেকে চোখের থেকে জল পড়ছে বা কোনো ধরনের সিক্রেশন হচ্ছে, তো এইগুলো হচ্ছে প্রথমে তার অ্যাপিয়ারেন্স থেকে আপনি বুঝতে পারবেন। এবারে অনেক সময় কি হয় যে টেম্পারেচার, ঠিক এটা খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচারের ক্ষেত্রে আমরা জানি যে থার্মোমিটারের প্রয়োজন, তো অনেকের বাড়িতে হতে পারে থার্মোমিটার থাকে যেটা শুধু আমরা মানুষের ব্যবহার করি, তো সেক্ষেত্রে হয়তো পশুর জন্য আপনার বাড়িতে যদি না থাকে কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য হচ্ছে গরুর মুখের সামনে যে চোয়াল মতো জায়গাটা থাকে না, মানে কালো রঙের যে অংশটা থাকে, যদি আপনি দেখেন যে ওটা একটু হালকা শুকনো টাইপের লাগছে, নর্মালি কি হয় ওর মধ্যে একটা জলের বিন্দু বিন্দু দেখা যায়, যদি ওটার মধ্যে দেখেন যে ওটা হালকা শুকনো টাইপের লাগছে, সেক্ষেত্রে বুঝবেন যে গরুটা জ্বর আছে, বাট জ্বরটা খুব বেশি নয়, বা যাকে আমরা বলি লো গ্রেড ফিভার। আর যদি দেখেন যে খুব বেশি পরিমাণ শুকনো, মানে একদম মনে হচ্ছে যেন ফেটে গেছে, যেরকম পুকুরের মাটি ফেটে গেলে দেখবেন কিরকম হয় না, ফাটা ফাটা টাইপের, হ্যাঁ হ্যাঁ যদি সেটা হয় আর এবং মুখ থেকে যদি লালা ঝরে, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এটার অতি তীব্র জ্বর যেটা বলে। তো এটা গেল যদি তাপমাত্রার ক্ষেত্রে, কারণ যে কোনো যখনই রোগ হয় তার একটা বহিঃপ্রকাশ কিন্তু বিভিন্ন যে লক্ষণ দিয়ে হয় আর কি, যাকে আমরা সিমটমস বলি, বা যদি অনেক কটা একসাথে হয় যাকে আমরা সিনড্রোম বলি, ঠিক। তো এই সিমটম গুলো যদি দেখেন যে হ্যাঁ জ্বর আছে, তার মানে আপনি বুঝবেন কোথাও একটা তার অসুবিধে হচ্ছে। তারপরে হচ্ছে যেমন ধরুন শ্বাস প্রশ্বাসের যেটা হার হয়, বা ওদের একটা শ্বাস প্রশ্বাস নেওয়ারও একটা কিন্তু প্যাটার্ন থাকে, যে গরু হলে ঠিক কিভাবে নেয়, কুকুর হলে ঠিক কিভাবে নেয়। সেক্ষেত্রে যদি দেখেন যে গরু যদি থোরাসিক না নিয়ে অ্যাবডোমিনালে নিচ্ছে, মানে যেখানে ধরুন হার্ট থাকে তার পাশের অংশটা না ফুলে অন্য জায়গায় কোথাও ফুলছে, বা অনেক দ্রুত শ্বাস নিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এটা কোনো একটা রোগ বা ব্যাধিতে ভুগছে, ঠিক। বা দেন আসি তারপরে হচ্ছে যেটা হচ্ছে মিউকাস পর্দা বলে। মিউকাস পর্দা বলতে যেটা আমরা চোখে দেখতে পাই, আমাদের ত্বকের নিচে যে অংশটা থাকে, যেমন ধরুন যদি মুখ মুখ খুললে পরে যে চোয়ালের যে অংশটা থাকে, বা চোখ খুললেই যে আমরা মিউকাস মেমব্রেন গুলো দেখতে পাই, এটা যদি কোনো ধরনের রোগে ভোগে সেক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের চেঞ্জ হয়। যেমন নর্মালি আমরা জানি যে একটা লালাভো থাকে, মানে যেহেতু রক্তের চলাচল হয় ওই জায়গাতে। এবার আপনি যদি দেখেন হঠাৎ করে ভীষণ হলুদ লাগছে, হলুদ লাগলে আপনি বুঝতে পারবেন যে এটা জন্ডিস হতে পারে, লিভারের সমস্যা। কারণ গরু বাছুর এইসবের ক্ষেত্রে যারা ডোমেস্টিক অ্যানিমাল হয় বা ঘাস পাতা খায়, এদের কিন্তু লিভারের খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এদের, মানে স্বাস্থ্যের ক্ষেত্রে। তো যদি হঠাৎ দেখেন যে ভীষণ হলুদ লাগছে, তো বুঝতে পারবেন যে এটার কোনো লিভারের সমস্যা হচ্ছে। বা হঠাৎ দেখলেন ভীষণ ফ্যাকাশে হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে যাওয়া মানে অ্যানিমিক, মানে সেক্ষেত্রে রক্তের পরিমাণ কমে যাচ্ছে। বা হঠাৎ দেখলেন যে নীল লাগছে, নীলাভ আর কি, সায়ানোটিক যেটা বলে, বা রক্তের পরিমাণ কমে যাচ্ছে, এসব ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে নীলাভ দেখা গেল, দেন তারপরে গরু বাছুর যেটাই হোক আর কি মারা গেল। তো এই জিনিসটা যদি আপনি আগেই বুঝতে পারেন, তো আপনি ইমিডিয়েটলি আপনার ডক্টরকে কল করতে পারবেন যে আমি এই অসুবিধাগুলো লক্ষ্য করছি। তো সাধারণত যদি এগুলো আপনার জানা থাকে যে মুখ দিয়ে যদি লালা ঝরছে, লালাটা কি ওয়াটারি মানে জলের মতো ভাবে ঝরছে নাকি একটু ফেনা ফেনা ঝরছে, তো জলের মতো ঝরলে সেটা কি সমস্যা হতে পারে, বা ফেনার মতো হলে কি সমস্যা হতে পারে, এইসব বিষয়গুলো আমি যখন পার্টিকুলারলি ডিজিজ ওয়াইজ মানে রোগ হিসেবে আমি আলোচনা করব। রিসেন্টলি আমি বলে রাখি, রিসেন্টলি আমাকে একজন ডেকেছিলেন আর কি, কি হয় না, আমাকে ডাকলেন যে পায়ে সমস্যা হচ্ছে। তো আমি ওনার কথা শুনে যে বারবার পাটা ঝাঁকুনি দিচ্ছে,
আচ্ছা। তো আমি ওনার কথা শুনে আমার যেটা মনে হলো যে যেটা ঝনকার বলে আর কি, ঝংকার বলে, স্ট্রিং হল্ট বলে ডাক্তারি ভাষায়, তো সেই রোগ হবে। তো আমি ওনাকে সেই হিসাবে সাজেশন দিলাম যে এটার একটাই একমাত্র উপায় হয় যে সার্জারি করতে হয়, সার্জিক্যাল। বাট স্টিল ওনার কথা শুনে আমি দেখতে গেলাম, তো আমি দেখলাম অ্যাকচুয়ালি সমস্যা কিন্তু পায়ের নয়। এটা যেটা মেইন কেস ছিল সেটা হলো ওর পেটের মধ্যে কৃমির সমস্যা হয়, এক আচ্ছা। ধরনের একটা চ্যাপ্টা কৃমি হয় যেটা এত পরিমাণ হয়ে যায় যে ওখানের মধ্যে প্রচন্ড পেটের মধ্যে ব্যথা হতে থাকে। তো কন্টিনিউয়াসলি পাটা এমন ভাবে ও ঝাঁকুনি দিচ্ছে, মানে পেটে লাথি মারার চেষ্টা করছে। বাট আপনি যদি ধরুন আপনাকে কেউ বললো যে পায়ের সমস্যা, ননলি আপনি পাই দেখেন, তো সেটাতে আপনি বুঝতে পারবেন। তাই কমপ্লিটলি আপনাকে একটা যে আর কি এসব পশু পাখির সংস্পর্শে থাকেন তাকে পা থেকে মাথা অবধি সবকিছু লক্ষ্য রাখতে হবে যে কোথাও কোনো রকম অ্যাবনর্মালিটি দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোনো একটা রোগে ভুগছে। ঠিক। আচ্ছা, তাহলে সাধারণভাবে এই সমস্ত একটা বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখা প্রয়োজন, তাই তো? একদম। এই যে এগুলো অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে আপনি যদি ধরেন ওর টেম্পারেচার নেওয়ার থেকে বা প্রাথমিক পর্যায়ে আপনি বুঝতে পারবেন যে এটা কোনো রকম একটা মানে রোগ বা ব্যাধিতে দেখে বোঝা ভুগছে। যাবে যে যে নির্দিষ্ট ছন্দে যেমন চলে অন্য দিনগুলি ঠিক তেমনটা চলছে না, তাই তো? একদম একদম তাই, একদম তাই। আর মানে যদি অড আপনি কিছু দেখলেই তখনই খেয়াল করতে হবে যে কেন হচ্ছে, যে তাই তো? কিছু একটা অসুবিধা হচ্ছে, আহ, সেক্ষেত্রে যাতে রোগটা আর বিস্তার না পায় সেই পার্টিকুলার পশুটাকে এফেক্ট করার থেকে বা আরো অন্যান্য তাদের যে গ্রুপ আছে সেক্ষেত্রে না হয়, সেটা আপনি করতে পারবেন। আচ্ছা, এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো চোখে পড়ে গরু হুম বাছুর বা অন্যান্য প্রাণীর ক্ষেত্রে হুম হুম সাধারণ কি কি রোগ হয় এবং তার কি কি প্রাথমিক প্রতিকার করা সম্ভব, যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, ধরুন আহ, শুরু করি গরু বাছুর দিয়ে, কারণ এটাই আমাদের কাছে সাধারণত যারা প্রধানত চাষি বেশিরভাগ, ভাইজান হ্যাঁ, হ্যাঁ বেশিরভাগ প্রাণী প্রধানত পালক এটাই বেশিরভাগ করেন, হ্যাঁ। প্রাণী পালক এটাই রাখেন। তো গরু বাছুরের ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের রোগ হতে পারে, ধরুন রোগ আর ব্যাধি, রোগ ব্যাধির মধ্যে সবচেয়ে বেশি যেগুলো হয় সেটা একটু আহ, সেটা হচ্ছে ধরুন যদি ভাইরাস রোগ নিয়ে আমরা আলোচনা করি, ভাইরাস রোগের মধ্যে এতদিন ধরে যেটা সবচেয়ে বেশি ছিল সেটা ছিল যেটাকে আমরা বলি এফএমডি বা খুরাই বলে অনেক হ্যাঁ, জায়গায়। হ্যাঁ। এটাতে মেন সমস্যা ওই আপনি প্রথমে লক্ষণ হিসাবে পাবেন যে ভীষণ জ্বর আসছে, মুখ দিয়ে লালা ঝুট, খাওয়া দাওয়া কম করছে, ঠিক, বা নড়াচড়া করতে চাইছে না। পরবর্তীকালে কি হয়, নর্মালি যেগুলো ভাইরাস রোগ হয় না, এরা হ্যাঁ, সাধারণত সেলফ রিকভারি হয়ে যায়, মানে ভাইরাস রোগে সাধারণত অসুবিধা হয় না। অসুবিধে কি হয়, ভাইরাস যে ক্ষতিটা করে দেয় সেখানে যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে আবার এসে অন্য কোনো ব্যাকটেরিয়া, ধরুন এক্ষেত্রে দেখা গেল যে পায়ের খুরে কোন রকম একটা ঘায়ের সৃষ্টি হলো, সেখানে এবারে ব্যাকটেরিয়া আসার পরে সেখানে পুঁজ হতে থাকে বা সেখানে আবার মাছি বসে পোকা হতে থাকে। তো এই সমস্যাটা কন্টিনিউ হতে থাকে বলে অ্যাকচুয়ালি পরে এটা অসুবিধে করে। তো সেক্ষেত্রে ধরুন আপনি প্রাথমিকভাবে এটাকে শনাক্ত করতে পারলেন যে এটা খুরাই বা এফএমডি। তো আপনাকে কি করতে হবে যে যেহেতু মেন সমস্যাটা পায়ের খুরে হয়, যাতে খুরে কোনোভাবে ধরুন গোবর লেগে বা নোংরা অবস্থায় থেকে থেকে পোকা হয়ে যাওয়ার যে চান্স যেটা থাকে সেটা যেমন না হয়। বা এক্ষেত্রে কি হয়, গরু খাওয়া দাওয়াটা বন্ধ করে কিন্তু মুখের মধ্যে ঘা দেখা যায়, ঠিক। তো এই মুখের মধ্যে ঘাটা যাতে কম করা যায়, সেক্ষেত্রে অনেক সময় অনেকে নারকেল তেল বা অনেকে বোরাক্স যে ইয়ে পাওয়া যায় সেটা যদি আপনি অল্প করে লাগিয়ে দেন, বা যে খাবার দেবেন সেই খাবারটা যেন, ধরুন মুখের মধ্যে ঘা আছে আর আপনি তারপরে তাকে খড় বা এই জাতীয় জিনিস শক্ত খাবার খেতে দিচ্ছেন, তো সেক্ষেত্রে ঘাটাতে আরো বেশি ব্যথা হয়। তো এই প্রাথমিকভাবে যদি আপনি এইটুকু প্রতিকার করেন যে কিছু নরম খাবার দিলেন বা তরল খাবার দিলেন যাতে ঘাটা শুকোনোর টাইম পায়। তারপরে ধরুন যদি আমি বলি এখন যেটা হচ্ছে সবচেয়ে বেশি এলএসডি, লাম্পি স্কিন ডিজিজ বলে, এক্ষেত্রে অনেকটাই হচ্ছে যে এফএমডির মতোই সিমটমস হয়, বাট এক্ষেত্রে গায়ের মধ্যেও কিন্তু নডিউল দেখা যায়। কিছু কিছু গরু দেখবেন যারা একটু স্বাস্থ্যবান টাইপের তারা নিজে নিজেই ঠিক হয়ে যায়, বোঝা যায় না। কিন্তু অনেক গরুর ক্ষেত্রে সেটা ফেটে যায়, মানে রাপচার হয় পরবর্তীকালে, আর সেখানে ধরুন পুঁজ হতে থাকে, পোকা হতে থাকে। তো এক্ষেত্রেও কিন্তু সেম, আপনাকে ওইগুলোতে যাতে আর সেগুলো না বাড়ে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, বা ওইখানে মলম লাগানোর থেকে পরিষ্কার করার থেকে এই জিনিসগুলো করতে হবে। বা অনেক সময় ওর মধ্যে ম্যাগট হয়ে যায়, পোকা হয়ে যায়। তো পোকা হলে কি করবেন, ধরুন পায়ের খুরের মাঝখানে পোকা হয়ে গেল, তো প্রাথমিকভাবে কি করতে হবে, আপনি একটা কাঠির মাথায় একটা কাপড় জড়িয়ে যে পচা মাংসগুলো আছে ওটা পরিষ্কার করে দিন। কিছু না থাকলে অন্তত যদি তারপিন তেল পান, যদি আপনার মনে হয় পোকা আছে, এটা আপনি সহজেই দেখতে পারবেন যে ওর মধ্যে কিছু একটা নড়ছে বা পাশের চামড়াগুলো ফুলে আছে, রক্ত রক্ত হয়ে আছে। তো
তো ওটা পরিষ্কার করার পরে যদি আপনি একটু তারপিন তেলও অন্তত দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে খুবই কাজ দেয়, মানে আর জিনিসটা অ্যাগ্রাভেট হবে না। ঠিক, আচ্ছা। এবারে ধরুন যদি আমি আসি যে বাকি ম্যানেজমেন্টাল যে অসুবিধাগুলো হয় ক্ষেত্রে, যে দেখা যায় মিল্ক ফিভার হয়, গরু বাচ্চা দেওয়ার পরে প্রথম দিন ঠিক থাকে, 1-2 দিন পরে বা আরো বেশ কয়েকদিন পরে হঠাৎ করে বলে বসে পড়েছে আর উঠছে না। ঠিক, এটা যদি আপনি প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করতে পারেন বা বুঝতে পারেন, সেক্ষেত্রে ক্যালসিয়াম বা যে সাপ্লিমেন্টস গুলো লাগে সেটা দিলে কিন্তু ঠিক হয়ে যায়। বাট এটা যদি সেই পার্টিকুলার টাইমটা পেরিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বডির ব্যালেন্স অনেকটা খারাপ হয়ে যায়। তখন মানে চিকিৎসা পদ্ধতিটা অনেক জটিল হয়ে যায়। তো আপনি যদি এটা বুঝতে পারেন যে গরু বসে পড়েছে, গরু কি পশ্চারে বসেছে, পশ্চারে মানে ঠিক মাথাটা কিভাবে রেখেছে, অঙ্গভঙ্গিটা কেমন আছে, অঙ্গভঙ্গিটা কেমন আছে, এটা যদি আপনার জানা থাকে, আপনি আপনার ডাক্তারের সাথেও কমিউনিকেট করতে পারবেন, বা বাড়িতে রাখা ধরুন আপনি ক্যালসিয়াম খাওয়ানো শুরু করলেন যতক্ষণ না ডক্টর আসছে। তো এই প্রাথমিকভাবে যদি এটা আপনি শুরু করতে পারেন, যদি জানা থাকে যে গরুর ক্ষেত্রে যখন মিল্ক ফিভার হয় সেক্ষেত্রে গরু বসে পড়ে আর মাথাটা বাঁকিয়ে রাখে, অনেকটা ঠিক এস মতো দেখতে লাগে। ঠিক, তো এটাই মিল্ক ফিভারের লক্ষণ। তো আপনি সাথে সাথে বাড়ি থেকে শুরু করতে পারবেন। অনেক সময় কি হয়, ব্লোট হয়, ব্লোট মানে পেট ফুলে যাওয়া। ঠিক, এবারে আপনি যদি না জানেন যে গরুর স্বাভাবিক পেট কতটা, তাহলে পেট ফোলার পরে কতটা, অনেক সময় এক্সেসিভ ফোলে, অনেক সময় অল্প স্বল্প ফোলে। তো পেট ফুললে ঠিক কেমন হবে বা আওয়াজটা কি হবে, ধরুন পেটের মধ্যে যদি আপনি চাপড়ে দেন অনেকটা ঠিক ঢাক বাজানোর মতো আওয়াজ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো এটাকে ব্লোট বলে। ঠিক, ব্লোট হলে সেক্ষেত্রে ধরুন আপনার গরুর অলরেডি পেট ফুলে আছে আর আপনি তাকে লেগুমিনাস মানে যেটা কাঁচা ঘাস হয় সেই কাঁচা ঘাস দিচ্ছেন, মানে কি হবে, জিনিসটা আরো বাড়বে। যত কাঁচা ঘাস দেবেন তত গ্যাস উৎপন্ন হবে, তত বড় হতে থাকবে। তো এটা যদি আপনি বুঝতে পারেন, মানে আপনার জানা থাকে যে এটা ব্লোট, মানে অলরেডি পেটটা ফোলা আছে, তো আমাকে ঘাস না দিয়ে এখন খড় জাতীয় জিনিস বেশি দিতে হবে। আচ্ছা আচ্ছা। ঠিক, তাহলে ওটা এক্সেসিভ পর্যায়ে পৌঁছানোর থেকে আপনি আটকাতে পারবেন। না, দেন আমাদের যে তারপরে তার সমস্ত প্রাণীপালক বন্ধুরা অনেক দিনের হুম অভিজ্ঞতা রয়েছে, হুম তারাও হুম কিন্তু এই বিষয়গুলো সাধারণত বোঝেন এবং তারা হুম জানেন অনেকটাই। হুম 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 একদমই। হ্যাঁ, এমনকি যারা নতুন পালন করছেন তারা কিন্তু হুম সেই অভিজ্ঞদের যাদের থেকে তারা পরামর্শ নেন যে এটা কি হুম সমস্যা হচ্ছে, কি করা যেতে পারে। কি করা যেতে হুম পারে। হুম যেমন অনেক ক্ষেত্রে ধরুন হুম হার্নিয়ার সমস্যা হয়, এই হুম হার্নিয়ার সমস্যাটা হয়তো হতে পারে জন্মগত সমস্যা, আবার অনেক সময় কি হয়, ছোট্ট একটা হয়তো ধরুন উন্ড তৈরি হলো, মানে ক্ষত তৈরি হলো, বা কোনো জায়গাতে একটু পোকা লেগে গেল। বিশেষ করে এক সময় নাভিতে হয়, কারণ আমরা যখন বাচ্চা হয় তারপর কিন্তু নাভির আমরা যত্ন নিই না, যে নাভিটা ঠিক 1 থেকে 2 ইঞ্চি রেখে 2 থেকে 3 ইঞ্চি রেখে কেটে দেওয়া হলো, বা তারপরে আমরা বিটাডিন জাতীয় এসব করা হয় না, অটোমেটিক্যালি ওটা নিচে পড়ে যায়। তো সেক্ষেত্রে ধরুন পোকা লেগে যায় বা ক্ষত হয়, ক্ষত হলে কি হয় না, ওইখানে যে মাংসটা থাকে ওটা নরম হয়ে যায়, সেটা তখন আর ভেতরের যে অংশগুলো থাকে, কন্টেন্ট গুলো থাকে, ওটাকে ধরে রাখতে পারে না, তখন ওই ভেতরের প্রেসারে অনেক সময় বাইরে বেরিয়ে আসে। তো শুরু হয়েছিল একটা ছোট ক্ষত দিয়ে, আমরা হয়তো ভাবি যে নিজের থেকে ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক সময় সেটার থেকে হার্নিয়া হতে শুরু করে। ধরুন একটা ছোট অ্যাবসেস তৈরি হলো, আপনি হয়তো সেটার যত্ন নিলেন না, এবার অ্যাবসেস হতে হতে কি হয়, মাংসটা ওই জায়গার থেকে গলে পড়ে, তারপরে ওখানে ভেতরের যে অংশ থাকে সেটা বেরিয়ে আসে। তো সেই ক্ষেত্রে ধরুন এবারে কোনো একটা ফোলা অংশ দেখলেন আপনি, তো সেই ফোলাটা যে ওটা অ্যাবসেসই নাকি কোনো টিউমার নাকি কোনো সিস্ট। ঠিক, তো এটা আপনি যদি প্রাথমিক পর্যায়ে লক্ষ্য করে নেন, তাহলে এই যে পরবর্তীকালে অ্যাবসেস থেকেও হার্নিয়েশনের চান্স থাকে, এই জিনিসটাকে আপনি আটকাতে পারবেন। এগুলো সাধারণত গরুর ক্ষেত্রে দেখা যায়। এবার যেমন ধরুন আরেকটা যদি আমি উদাহরণ দিই, যেটা বললাম বজবজে হ্যাঁ হ্যাঁ সমস্যা, হ্যাঁ বজবজের ক্ষেত্রে কি হয় না, সাধারণত ওই জ্বর, খাবার খাচ্ছে না, এটার সাথে সাথে কোনো একটা পার্টিকুলার পা, হতে পারে দুটোই পা, কারণ এই যে ব্যাকটেরিয়াটা এটা হেভি মাসেল, যেখানে অনেক বেশি মাসেল আছে ওই জায়গাটাকে এফেক্ট করে। তো এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। ধরুন গরু হাঁটতে চাইছে না, হাঁটতে চাইছে না, ওটা কি একটা পায়ের দিকে টেনে হাঁটছে, নাকি উঠতে চাইছে না, মানে পিছনের দিকে প্যারালাইজড আছে, নাকি ওর বডিতে এনার্জি নেই, এই জিনিসটা আপনাকে লক্ষ্য করতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোনো পার্টিকুলার রোগ থেকে ভুগছে, নাকি কোনো ডেফিসিয়েন্সি থেকে ভুগছে, না অন্য কোনো সমস্যা হচ্ছে। ঠিক, আচ্ছা আর আর যেটা গরু বাছুর বা ছাগল ধরুন, এদের ক্ষেত্রে আরেকটা মেইন সমস্যা হয়, সেটা হলো কৃমির সমস্যা। হ্যাঁ এবার কৃমি সাধারণত 3 ধরনেরই হয়, একটা গোল কৃমি হয়, একটা চ্যাপ্টা কৃমি হয়, আর একটা ফিতা কৃমি হয়। তো অনেক সময় দেখবেন গরুর বা বিশেষ করে বাছুরে এই জিনিসটা দেখা যায়, পেটটা একদম
ঢাকের মতো হয়, যেটা পট বেলিড বলে, মানে দুদিকে মনে হয় যেন একদম টিমটিমে হয়ে আছে যেটা। তো এইসব ক্ষেত্রে কিন্তু তখন ফিতা কৃমির চান্স থাকে। এবার ফিতা কৃমির চান্স থাকলে আপনি যদি ফিতা কৃমি স্পেসিফিক ওকে কৃমিনাশক ওষুধ দেন তাহলে বেশি কাজ দেবে দেন যদি অন্য কিছু দেন। ঠিক। আর বিশেষ করে বর্ষাকালের সময় যেটা হয় সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন, কারণ এই যে কৃমিটা হয় বর্ষাকালে তারপর থেকে একটা দুর্গন্ধযুক্ত যে ওর ডায়রিয়া হয় আর কি, গোবর নর্মালি যে ধরনের হয় ওর মধ্যে যদি আপনি দেখেন যে ক্রমাগত পাতলা পায়খানা হচ্ছে, মানে ডায়রিয়া টাইপের হচ্ছে, তার সাথে ভীষণ দুর্গন্ধ আছে, মনে হচ্ছে যেন মাংস পচা টাইপের যেরকম গন্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সাসপেক্ট করতেই পারেন যে এটা ওই চ্যাপ্টা কৃমির থেকে হচ্ছে। ঠিক। আবার এটা যদি অনেক বেশি দিন হয়ে যায় সেক্ষেত্রে তারপরে ধীরে ধীরে আপনি লক্ষ্য করবেন যে ঠিক গরুর যে মুখের নিচে যে জায়গাটা ওই জায়গাটাতে ফোলা হয়, এটাকে বটল জ বলে কন্ডিশনটাকে। এটা হওয়া কিন্তু অনেকদিন পরে হয়, যে বটল জটা, তার আগের থেকে আপনি দেখবেন মাঝে মাঝে ডায়রিয়া হচ্ছে, তার মধ্যে দুর্গন্ধ থাকছে, তখনই কিন্তু আপনাকে বুঝে যেতে হবে যে এটা কৃমির জন্য হতে পারে। তো আপনাকে টাইমলি তাকে ওষুধ দিয়ে দিতে হবে, নাহলে একবার যদি বটল জ কন্ডিশন হয় বা এই কন্ডিশনটা বাড়তে থাকে, লম্বা সময়ের জন্য থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অসুবিধা হয়ে যায়। আর এটার প্রাথমিক প্রতিকার হিসাবে একটাই সাজেশন থাকবে যে গরু বাছুরকে বিশেষ করে বর্ষাকালে জলা জায়গাতে চড়তে পাঠাবেন না, কারণ এখানে যে শামুক থাকে, শামুকের মাধ্যমে কিন্তু এই কৃমির বংশবিস্তার হয়, ওটাতে কাজে লাগে। তো জলা জায়গাতে আপনি যত পাঠাবেন তত কিন্তু এই সমস্যাটা বাড়বে। বা বর্ষাকালে যদি আপনি জলা জায়গা থেকে ঘাস নিয়ে আসেন সেক্ষেত্রে সেটাকে পরিষ্কার জলে ধুয়ে দিতে পারেন বা কিছুক্ষণ রোদে রেখে পরে খাওয়াতে পারেন। তো মেনলি এই কৃমির সমস্যাগুলো থাকে। এগুলো সাধারণত গরু বাছুরের ক্ষেত্রে, আরো অনেক রোগ হয়, এগুলো খুব কমন ডিজিজ। ছাগল ও ভেড়ার ক্ষেত্রে কি মোটামুটি একই রকম? ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ধরুন কৃমির সমস্যাগুলো তো একই রকমই হয়। এর ছাড়া যেগুলো ধরুন যদি ভাইরাস রোগের মধ্যে সবচেয়ে কমন যেটা হয় বা সবচেয়ে বেশি চাষি ভাইদের যেটা লস হয় সেটা হচ্ছে পিপিআর রোগ। পিপিআর যেটাকে গোট প্লেগও বলে, এক্ষেত্রে কিন্তু ভীষণ মানে মহামারী টাইপের আর কি। এখন টাইমলি চিকিৎসা করলে বা আগের থেকে ভ্যাকসিনেশনের ব্যবস্থা থাকে বলে অনেক ক্ষেত্রে সেভ করা যায়। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, অনেকে হয়তো এই ধারণা থাকে যে ভ্যাকসিন দিলে আর পিপিআর রোগটা হয় না, এরকম কিছু নয়, রোগ হবে কিন্তু সেখানে মৃত্যু হারটা কমে যাবে। বা হয়তো অনেকে একবার ভ্যাকসিন দিয়েছেন, দেন ওনার মনে হলো না ভ্যাকসিন দিলেও মরছে, দেওয়ার দরকার নেই, এরকমটা কিন্তু নয়। যদি আপনি দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু মৃত্যুর হারটা অনেকটা কমে যায়। এবার পিপিআর এর ক্ষেত্রে কি দেখা যায়, হঠাৎ করে দেখবেন যে নাক মুখ দিয়ে সর্দি আসছে, চোখ দিয়ে জল পড়ছে, মুখটা হালকা ফোলা ফোলা লাগছে। এটা প্রাথমিক পর্যায়ে, একদম প্রাথমিক পর্যায়ে দেখা যায়। তারপরে কি হয়, আস্তে আস্তে ডায়রিয়া শুরু হয়। ডায়রিয়াটা কিন্তু একটু লেটার স্টেজে আসে, মানে পরবর্তী সময়ে আসে। আপনি যখনই দেখবেন, বিশেষ করে বছরে দুবার এই এপিসোডটা দেখা যায়, বর্ষাকালের ঠিক আগেটার থেকে বেশি পরিমাণে দেখা যায়, আর একবার দ্বিতীয়বার দেখা যায়। তো ওই সময়টাতে যদি আপনি দেখতে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রিকশন নিতে হবে। সেক্ষেত্রে সবার প্রথমে ধরুন আপনি যদি পার্টিকুলার 2-3টে অ্যানিমেলে দেখতে পাচ্ছেন, তাদেরকে আপনি আলাদা করে রাখার ব্যবস্থা করুন যাতে অন্যদের সংস্পর্শে না আসতে পারে, বা যে জায়গাতে থাকে সেই জায়গাটা পরিষ্কার রাখুন। সাথে আপনাকে কিন্তু তার বাকি যে ব্যবস্থা সেটা করতে হবে। ঠিক। আর তারপরে যেমন ধরুন আরেকটা দেখা যায় গোট পক্স বা যেটা বসন্ত বলে, মুখের চারপাশে কিন্তু গুটি গুটি দেখা যায়। তো সেম এই জিনিসগুলো যেমন নর্মালি নিজের থেকেও ছড়ায়, আবার যে মাছি বা এই ধরনের বিভিন্ন বাহক থাকে এরাও কিন্তু এগুলোকে ছড়াতে সাহায্য করে। তো আপনি যখনই দেখলেন কোনো পশুর হয়েছে, তাকে আলাদা রাখুন, সে যাতে অন্যদের সংস্পর্শে না আসে, বা সেই জায়গাটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করুন। তাছাড়া এমনি প্রতিকার হিসেবে তো ধরুন ভ্যাকসিন এসবের জন্য আছেই, বাট মেইনলি ওই সমস্যাগুলোই হয় যে আপনাকে প্রাথমিক পর্যায়ে যাতে খাওয়া দাওয়া না বন্ধ করে, বিশেষ করে পিপিআর এর ক্ষেত্রে। বা অনেকের আমি একটা ধারণা দেখি যে যেখানে ধরুন ডায়রিয়া দেখে বলে যে আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছি তাহলে ডায়রিয়া বন্ধ হয়ে যাবে, মানে গোবরটা শক্ত হয়ে যাবে। এটা কিন্তু একদমই ভুল কনসেপ্ট যে জল কম দিলে এটা শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আরো অসুবিধা হয়ে যায়। স্বাভাবিক যে জলের দরকার পড়ে মিনিমাম সেইটুকু, মানে মিনিমাম তো দিতেই হবে, সেই টাইমে আরো বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করতে হবে। ঠিক। এগুলো সাধারণত ছাগলের যে ভাইরাস রোগ হয়। এছাড়া ধরুন হ্যাঁ, ছাগলের ক্ষেত্রে বা গরুর ক্ষেত্রে যে কৃমি ব্যাপারটা হয়, গরুর যে গোবরের যে একটা টেক্সচার হয় ধরুন, এটা সবারই মোটামুটি জানা থাকে। অনেক সময় দেখা যায় যে গুটি গুটি হচ্ছে,
আর নর্মালি ছাগলের গুটি গুটি হয়, এটা যদি উল্টো হয়, ধরুন গরুর গোবরটা দেখতে ছাগলের মতো লাগছে, ছাগলেরটা গরুর মতো লাগছে, মানে নরম যে টাইপের হয় আর কি, বুঝতে তো পারছি। তখনই কিন্তু আপনাকে বুঝতে হবে যে এখানে কৃমির সমস্যা হচ্ছে। আচ্ছা, ঠিক, গরুরটা যদি ছাগলের মতো দেখতে হয় আর ছাগলের গুলো যদি গরুর মতো দেখতে হয়, সেক্ষেত্রে কিন্তু কৃমির সমস্যা হয়। ছাগলের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে গোবরের সাথে সাথে ভাতের দানার মতো সাদা সাদা দেখা যাচ্ছে, এটাও কিন্তু ওদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যায়। এটাও একটা কৃমির সমস্যা থেকে হয়, ফিতা কৃমি এক ধরনের, খুব বেশি পরিমাণে দেখা যায়। হঠাৎ করে দেখবেন ছাগলের গ্রোথ বন্ধ হয়ে যাচ্ছে, ছাগল বড় হচ্ছে না, ছাগলের লোম পড়ে যাচ্ছে, বা বিভিন্ন জায়গায় চামড়া খসখসে হয়ে যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এগুলো শুরু কিন্তু ভেতরে কৃমির থেকেই হয়। তো এই ক্ষেত্রে আপনি যদি একটু গোবর লক্ষ্য করেন, তো এটা আপনি সহজেই বুঝতে পারবেন। আর একটা মেইন সমস্যা হয় ছাগলের, ম্যানেজমেন্টাল সমস্যা, যেটা যে বিশেষ করে যেগুলো মেল হয় এদের ক্ষেত্রে দেখবেন পেচ্ছাপ বন্ধ হয়ে যায়, ইউরিনেশন বন্ধ হয়ে যায়, ইউরিন অবস্ট্রাকশন হয়, ইউরিনারি অবস্ট্রাকশন, এটা পাথর তৈরি হয়। তো এক্ষেত্রে কি হয়, হঠাৎ করে আস্তে আস্তে কমতে কমতে, তো প্রাথমিক পর্যায়ে অনেকে লক্ষ্য করে না, তো হঠাৎ করে বন্ধ হওয়ার পরে বোঝা যায় যে বন্ধ হয়ে গেছে। তো যখন কমপ্লিট বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় ওষুধ কাজ করে না, তো সার্জিক্যালি ট্রিট করতে হয়। কিন্তু তার আগে আপনি যদি লক্ষ্য রাখেন, এইসব ক্ষেত্রে কি হয় না, আমাদের দিকে যে ধানের তুষ যেটাকে বলে আর কি, ধানের তুষ খাওয়ানোর একটা খুব চল থাকে। তো এটা যত খাওয়ানো হয় এই পাথর তৈরি হওয়ার প্রবণতা কিন্তু ততই বাড়তে থাকে। আচ্ছা, তাহলে একটু সাবধান হতে হবে। একটু সাবধান হতে হবে, সেক্ষেত্রে আপনি ওটা খাওয়ানো বন্ধ করতে পারেন, বা আগের থেকে যে পর্যায়ে আপনি দেখবেন যে এটা সমস্যা তৈরি হচ্ছে, তখন কিন্তু বন্ধ করতে হবে। এটা অনেকটাই কাজ। আচ্ছা, এটা কোন প্রাণীর ক্ষেত্রে বললেন? এটা ছাগলের ক্ষেত্রে হয় খুব। আচ্ছা আচ্ছা, ছাগলের ক্ষেত্রে ইউরিন অবস্ট্রাকশন, পাথর তৈরি হয় ওদের, তো যে মূত্রনালী যেটা থাকে আর কি, ওটাকে অবস্ট্রাক্ট করে, বন্ধ করে দেয়। তো সেক্ষেত্রে যে ধানের তুষ খাওয়ানো, এটা কিন্তু হ্যাঁ, এটা বন্ধ করতে হবে। এটা কিন্তু খুব জিনিসটাকে বাড়ায় আর কি, যে পাথর তৈরিটাকে। তো এগুলো সাধারণত ছাগলের ক্ষেত্রে সমস্যা দেখা যায়, ছাগল বা ভেড়া বলতে পারেন, এদের মোটামুটি সিমিলার টাইপেরই হয়। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ, গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ, ওদের নানা রকম অসুখ বিসুখ হয় যে 12 মাস, ওদের নানা রকম অসুখ বিসুখ হয় যে 12 মাস। গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ। নিত্য ভাইরাস আর ব্যাকটেরিয়ার মন্দ রকম সকল লক্ষ্য রাখতে হবে পশু পক্ষীর সিন্ড্রোম। ভাইরাস আর ব্যাকটেরিয়া
ভাইরাস রোগ বড়ই সংক্রামক, হাঁস মুরগির রানীক্ষেত আর ডায়রিয়ার মড়ক। পক্ষীকুলের ভাইরাস রোগ বড়ই সংক্রামক, হাঁস মুরগির রানীক্ষেত আর ডায়রিয়ার মড়ক। বিষ্টাতে রয় রক্তের ছিটা খুবই মারাত্মক, কক্সিডিওসিস হলে শীঘ্র ডাকো চিকিৎসক। বিষ্টাতে রয় রক্তের ছিটা খুবই মারাত্মক, কক্সিডিওসিস হলে শীঘ্র ডাকো চিকিৎসক। ব্যাকটেরিয়ায় সাদা বিষ্ঠা চাই মেডিসিন, নির্দিষ্ট সময় অন্তর দিও গো ভ্যাকসিন। ব্যাকটেরিয়ায় সাদা বিষ্ঠা চাই মেডিসিন, নির্দিষ্ট সময় অন্তর দিও গো ভ্যাকসিন। নিউট্রিশন লক্ষণীয় কৃমিও ভয়ঙ্করী, কুকুর পালন র্যাবিজ ভ্যাকসিন খুবই জরুরি। নিউট্রিশন লক্ষণীয় কৃমিও ভয়ঙ্করী, কুকুর পালন রেবিজ ভ্যাকসিন খুবই জরুরি। পশু পক্ষী অনেক ঝুঁকি চাই যে প্রশিক্ষণ, পশু পক্ষীর অনেক ঝুঁকি চাই যে প্রশিক্ষণ। লক্ষ্য রাখতে হবে পশু পক্ষীর লক্ষণ, পশু পক্ষীর অনেক ঝুঁকি চাই যে প্রশিক্ষণ। লক্ষ্য রাখতে হবে পশু পক্ষীর লক্ষণ, বিশেষজ্ঞের পরামর্শ নেব 12 মাস, বিশেষজ্ঞের পরামর্শ নেব 12 মাস। অবহেলা একটু নয়, হবে সর্বনাশ। অবহেলা একটু নয়, হবে সর্বনাশ। গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ, গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ। ওদের নানা রকম অসুখ বিসুখ হয় যে 12 মাস, ওদের নানা রকম অসুখ বিসুখ হয় যে 12 মাস। গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ, গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ, গৃহলক্ষ্মী পশু পক্ষী যত্নে করো চাষ। এতক্ষণ শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান।
দক্ষিণ কলকাতার যাদবপুর অঞ্চলের ৭৫ বছরের সরকারি সাহায্যপ্রাপ্ত ও ২০২৩ সালে ন্যাক দ্বারা এ গ্রেড প্রাপ্ত আইএসও সার্টিফাইড উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হল বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ। এটি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং ভারতের জাতীয় মূল্যায়ন ও প্রত্যয়ন পরিষদ কর্তৃক স্বীকৃত। বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে বিজ্ঞান বিভাগ, বাণিজ্য বিভাগ ও কলা বিভাগ বিষয় পড়ানো হয়ে থাকে। কলা বিভাগে বাংলা, ইংরাজি, ইতিহাস, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয় পড়ানো হয়। বাণিজ্য বিভাগে অ্যাকাউন্টেন্সিতে মেজর কোর্স করানো হয়। বিজ্ঞান বিভাগে অর্থনীতি, পদার্থবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, রসায়ন ও মাইক্রোবায়োলজি বিষয় পড়ানো হয়ে থাকে। মাইক্রোবায়োলজিতে মাস্টার্স কোর্সও রয়েছে এই কলেজে। এছাড়াও ৩ বছরের বিএ, বিএসসি, বিকম মাল্টিডিসিপ্লিনারি কোর্সও রয়েছে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে। এই কলেজে ৩,০০০-এরও বেশি ছাত্রছাত্রী, ৮০ জন শিক্ষক, ৪০ জন অশিক্ষক কর্মচারীও রয়েছেন। রেগুলার ফিল্ড ভিজিট, হ্যান্ডস অন 1-to-1 ট্রেনিং অফ প্র্যাকটিক্যাল ইনোভেটিভ টিচিং লার্নিং মেথোডোলজির উপরেও শিক্ষাদান চলছে এই কলেজে। প্রথাগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য এই কলেজে নানান কোর্সও চালু করা হয়েছে, যেমন কন্টেন্ট রাইটিং, ডকুমেন্টারি ফিল্ম প্রোডাকশন, ওয়েব ডেভেলপমেন্ট, যোগা লাইফস্টাইল, কমিউনিকেশন রিসার্চ মেথোডোলজি, ফুড ইন্ডাস্ট্রি, বেসিক কসমেটোলজি অ্যান্ড অ্যাক্সেসরিজের মধ্যে নেইল আর্ট, মেহেন্দি ডিজাইন, জুয়েলারি মেকিং ইত্যাদি। ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশন করে বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়ে থাকে। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ, নবান্ন, ওয়েসিস স্কলারশিপের এবং কন্যাশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডেরও ব্যবস্থা আছে। এছাড়াও এই কলেজে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়ে থাকে। বসন্ত উৎসব, ভাষা দিবস, রবীন্দ্র নজরুল জয়ন্তী, নবীন বরণ প্রভৃতি। এই কলেজে রয়েছে আইসিটি ফেসিলিটি সহ ঘর, লাইব্রেরিতে রয়েছে ৩৫,০০০-এরও বেশি বই এবং রয়েছে ১৪৫টির উপর কম্পিউটার। রয়েছে স্মার্ট ক্লাসরুম, কমন ফেসিলিটি সেন্টার, চিপ ক্যান্টিন, চিপ স্টোর, সেমিনার হল, মাল্টি জিম, সঙ্গে রয়েছে জিম ট্রেনারও আছে। এনসিসি অ্যান্ড এনএসএস ইউনিট। খেলাধুলারও আলাদাভাবে সুব্যবস্থা আছে। ফুটবল ও কাবাডি ট্রেনার রয়েছে আলাদাভাবে। এই কলেজের সবচেয়ে উল্লেখযোগ্য সেল প্লেসমেন্ট সেল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতে চাকরি পেতে যথাসাধ্য চেষ্টা করে এবং যেটি এই কলেজকে একেবারে আলাদা করে তুলেছে সেটি হলো ইন্টারনেট রেডিও স্টেশন। এখানে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এবং গান, গল্প, কবিতা প্রভৃতির উপর নানা অনুষ্ঠান শোনা যায়। এই সব কিছুই শুধু ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলতে বিজয়গড় জ্যোতিষ রায় কলেজ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছে। তো অনেকে শখে বাড়িতে পাখি পুষে, তো এদেরকে নিয়ে যদি একটু বলেন তাহলে একটু হ্যাঁ, সুবিধা হয় আমাদের। ঠিক। পাখি বা ধরুন অনেকে যে মুরগি, এদের মোটামুটি হ্যাঁ, ডিজিজ গুলো কমন টাইপেরই হ্যাঁ, হয় আর কি। তো এদের ক্ষেত্রে যদি ধরেন যে ভাইরাস ঘটিত যে রোগগুলো, আমি প্রথমে ভাইরাস এই কারণেই বলছি, এটা একটু বেশি মারাত্মক হয়। আচ্ছা, ধরুন ভাইরাস ঘটিত রোগ কি হয় না, হাওয়া বাতাসেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। তো আপনি যত তাড়াতাড়ি এটাকে শনাক্ত করতে পারবেন, আপনি নিজেরটাকে যেমন সেভ করতে পারবেন, পাশের বাড়ি হয়তো জানেই না যে আপনার বাড়িতে কোনো সমস্যা হয়েছে, বাট হাওয়া বাতাসের মাধ্যমে মধ্যে বা ছড়িয়ে আপনি পড়তে হয়তো পারে। হ্যাঁ, হ্যাঁ একদম তাই, হঠাৎ করে হয়তো উনিও ফেস করতে পারেন। এই জন্য সবার আগে যে ভাইরাস ঘটিত রোগগুলো আছে আমি এটা নিয়ে আলোচনা করছি। তো বিভিন্ন ধরনের হয়, ধরুন এর মধ্যে যেরকম হয় একটা ম্যারিক ডিজিজ বলে, বা এক্ষেত্রে কি হয় হঠাৎ করে দেখবেন যে হাত পা গুলো, মানে হাত পা মিন্স ওদের যে পা থাকে বা ডানা থাকে, ঠিক অনেকটা যেরকম ছ্যাঁতলানো বলে, মানে এক পা আগে বা এক পা পিছে করে এই টাইপের হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, যেরকম কেউ যদি দৌড়ায় রাস্তায় কিরকম লাগবে, যে একটা পা আগে যাচ্ছে, অনেকটা ওই টাইপের অ্যাপিয়ারেন্স হয়, ওই টাইপের অ্যাপিয়ারেন্স লাগে। বা অনেক সময় যেরকম হাঁসের ক্ষেত্রে দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু এই ডাক কলেরা এসব হলে তখন ওই টাইপের করে বসে পড়ে, দেখবেন মুখের মধ্যে হয়তো ঝিমাচ্ছে, মুখ বা চোখ এগুলো ফোলা আছে, বা যেটা ওদের পাখির ক্ষেত্রে, যদি মুরগির ক্ষেত্রে কম ওয়াটেল বলে যেগুলো, ওটা ঝুলে পড়ছে বা নীলাভ হয়ে যাচ্ছে, বা আপনি যদি মাংসপেশি দেখেন সেখানে দেখবেন যে রক্তের ছিটে ছিটে দেখা যাচ্ছে। তো এগুলো সাধারণত ভাইরাস রোগ ধরেছে ওকে। ঠিক, অনেক সময় দেখা যায় হাঁস বা মুরগি ডানার মধ্যে মুখ গুজে বসেই আছে। হ্যাঁ, ডানার মধ্যে মুখ গুজে বসে থাকে, ঝিমিয়ে বসে থাকে। ঠিক, আবার অনেক সময় দেখবেন যে
ওদের যে বিষটা হয় আর কি, বা হ্যাঁ হ্যাঁ ওর হ্যাঁ, মধ্যে রক্তের ছিটে ছিটে দেখা রক্তের যাচ্ছে, লাল লাল ছিটে দেখা যাচ্ছে। ছিটে হ্যাঁ, দেখা যাচ্ছে, এটা মেইনলি কক্সিডিওসিস বলে আর কি। আচ্ছা। কক্সিডিওসিস একটা সমস্যা হয়, এটা একটা অনেক সময় সাদা রঙের দেখা যায় যে চুন পায়খানা বলে। হ্যাঁ একদম চুন পায়খানা বলে। তো হ্যাঁ, নর্মালি যেটা হয় তার থেকে যখনই আপনি অনেক সময় সাদা হয়, অনেক সময় আবার সবুজ হয়। যেটা সাদা হয় মেনলি এটা একটা ব্যাকটেরিয়াল ডিজিজ থেকে হয়, আচ্ছা। সালমোনেলোসিস হ্যাঁ, বলে। তো এর জন্য স্পেসিফিক ওষুধ থাকে, ব্যাকটেরিয়া হলে তার অ্যান্টিবায়োটিক্স থাকে। আর যখন কোনো ভাইরাল হয় সেক্ষেত্রে প্রিভেনশনের জন্য, যাতে সেকেন্ডারি ইনফেকশন না হয়, আমরা ওষুধ দিয়ে থাকি। অনেক সময় দেখবেন সাদার থেকে সবুজ হয়ে যায়, তো এগুলো সাধারণত ভাইরাস রোগের জন্য হয়, যে সাদার বদলে সবুজ করছে, বা যে কনসিস্টেন্সিতে হয় সেটা দেখবেন অনেকটা পাল্টে গেছে, অনেকটা হয়তো জল জলে টাইপের হচ্ছে। তো এগুলো সাধারণত ভাইরাস রোগের জন্য হয়ে থাকে। হুম। আর তো এবারে ধরুন দেখুন, অনেক সময় হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দেখবেন যে দেখা যায় যে একটা মুরগি অন্য মুরগিকে ঠুকরে তার লোম তুলে দিচ্ছে, খেয়ে হ্যাঁ নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা নিজেই নিজের বডিকে পিকিং করছে, রক্তাক্ত করছে। দেখা যায় হ্যাঁ হ্যাঁ, রক্তাক্ত করছে। হ্যাঁ, তো বিশেষ করে উম, এই সমস্যাগুলো দেখা যায় যারা অনেক বেশি পরিমাণে মুরগি চাষ করেন, সেখানে ওনারা বেশিরভাগ বাইরের থেকে খাবার কিনে দেন আর কি, সরবরাহ করেন। হ্যাঁ, সেক্ষেত্রে কি অনেক সময় ডেফিসিয়েন্সি দেখা যায়, যে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি যদি হয়, ধরুন বিভিন্ন স্পেসিফিক মিনারেল থাকে আর কি, সেই ডেফিসিয়েন্সি গুলো যখন হয় তখন কিন্তু ওরা ক্যানিবালিজম বলে এটাকে। মানে ওরা ওই চাহিদাটা মেটানোর জন্য অন্যকে ঠুকরে খেতে শুরু করে। ঠিক। আর কি হয় অনেক সময় দেখা যায় যে যদি যে ঘরের মধ্যে মুরগি পালন করছেন আর কি, ধরুন হুম, হয়তো 1000-2000 ক্যাপাসিটি আর কি, সেক্ষেত্রে যে এক্সস্ট হওয়া উচিত, মানে যে পরিমাণ ওখানে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, সেই অ্যামোনিয়াটা বাইরে যেতে পারছে না। সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখতে পারেন, যে একে অপরকে ঠোকাঠুকি করছে, ঠুকরে মেরে ফেলছে, খেয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আপনাকে দুটো জিনিসের লক্ষ্য রাখতে হবে। এক, যে প্রপার নিউট্রিশন দেওয়া হচ্ছে কিনা। দুই, যে ওখানে প্রপার এক্সস্ট হচ্ছে কিনা, মানে যে বাতাসটা, মানে বাতাস হাওয়া বাতাস চলাচল ঠিক চলাচল করতে পারছি কিনা হচ্ছে ঠিক। কিনা, একদম। হুম, এই দুটো জিনিসের লক্ষ্য রাখতে হবে। আর বাকি এমনি সমস্যার মধ্যে ধরুন অনেক সময় কৃমির সমস্যা এদেরও দেখা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে পিছন পোর্শনটা হয়তো কোনো শক্ত সারফেসের উপরে ঘুষছে, বা অনেক সময় ওদের পিছন থেকে লম্বা সুতোর মতো বের হতেও দেখা যায়। তো এই জিনিসগুলো লক্ষ্য করলে বোঝা যাবে যে এদেরও কৃমির সমস্যা হচ্ছে। আসলে আজকের যে আলোচনাটা কখন যে হুম আমরা অনেকটা সময় পার করে ফেলেছি আমরা হুম বুঝতেই হুম পারছি না, মানে এতটা হুম হুম হুম, মনোজ্ঞ একটা অনুষ্ঠান। হ্যাঁ, সেটা মানে আমরা তো অনুষ্ঠান শেষ করতে হবে, সময়ের বাঁধনে আমরা বাঁধা আছি। তো যদি একটু আপনাদের সংক্ষেপে বলেন যে এই কুকুরের ক্ষেত্রে আমরা তো অনেকে কুকুরকে পুষে থাকি, হ্যাঁ, একদম। সেক্ষেত্রে কেমন কি রোগ শোক আসতে পারে হ্যাঁ, এবং তার কি প্রতিকার? হ্যাঁ, কুকুর তো আজকাল ধরুন আগে মানে যে আমাদের পরিমাণ ছিল এখন সঙ্গী, অনেক, মানে সেই প্রথম হ্যাঁ থেকে একদম আমাদের সঙ্গী। সঙ্গী আছে একদম। এখন যেভাবে সব নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে উঠছে, বা বিশেষ করে যদি হুম, আপনি বাজারের দিকে দেখেন, একদম। তো সেখানে যেগুলো সাধারণত যদি ভাইরাস রোগের মধ্যে এদের মেন যেগুলো সমস্যা হয়, ধরুন এক তো রেবিজ আছে, যেটা জলাতঙ্ক বলি আমরা। হুম, তো সেক্ষেত্রে যেমন ওর জন্য নিজেদের জন্য আর কি আমাদেরকে সচেতন হতে হয়। তো জলাতঙ্ক হলে প্রাথমিক পর্যায়ে একদম প্রথম যেটা ধাপ হয়, মানে আমরা জানি জলাতঙ্ক মানে কি, কুকুর খেপে যাবে, একদম হিংস্র ব্যবহার করবে। কিন্তু এর শুরু যেটা হয় সেক্ষেত্রে একটা প্রোড্রোমাল ফেজ বলে, মানে অতিরিক্ত আনুগত্য দেখাবে। আচ্ছা। যে পরিমাণ ও আনুগত্য দেখায় না তারও হ্যাঁ হ্যাঁ, বেশি দেখাবে। আচ্ছা তার আচ্ছা পরবর্তীকালে ওটা শুরু হয় ফিউরিয়াস ফর্ম, মানে যখন আর কি অ্যাগ্রেশন হবে, সব কামড়ে দিচ্ছে, কেটে আচ্ছা দিচ্ছে, এই ধরনের। কিন্তু প্রাথমিক শুরুটা হয় ওইভাবে। আচ্ছা, এটা কত ঠিক। মাস থাকে প্রাথমিক পর্যায়টা? হ্যাঁ হ্যাঁ, যেটা পরবর্তীকালে কিন্তু ভীষণ হিংস্র দেখায়। মানে এই যে তো প্রাথমিক পর্যায়ে যেটা বেশি আনুগত্য দেখাবে, হুম হুম এটা হুম। মোটামুটি কতটা সময়, মানে কত মাস থাকবে এরকম? না না, মাসের ব্যাপার নয়, সময়টা খুব অল্প আচ্ছা সময়ের মধ্যেই আচ্ছা হয়। আচ্ছা, ধরুন হ্যাঁ, কয়েকদিন। যখন কয়েকদিনের আর ব্যাপার, তারপরে কয়েকদিন হিংস্র হওয়ার হয়ে উঠবে পরেই আবার, হ্যাঁ। তারপরে হিংস্র হয়ে উঠবে। আচ্ছা তারপরে আচ্ছা। পরবর্তী যেগুলো হয়। তো সেক্ষেত্রে একটু আপনাকে জানতে হবে হুম, যে কোনো কারণে যদি এর কোনো হিস্ট্রি থাকে, যে অন্য রাস্তার কুকুরে কেটেছে, বা আপনি ওকে ভ্যাকসিনেশন করাননি। হুম, কারণ এই রেবিস ভাইরাসটা অনেকে আর কি ভুল ধারণা যে শুধু কুকুরের মাধ্যমে হয়, এরকমটা নয়। যে কোনো এর মধ্যে হতে পারে, ইঁদুরের মধ্যে হতে পারে, ব্যাটের মধ্যে, মানে বাদুড়ের মধ্যে দিয়ে হতে আচ্ছা পারে। আচ্ছা। তো এর কিন্তু অনেক সোর্স থাকে, তাহলে চাইলেও অনেক কিছুর মাধ্যমেই পেতে পারে। তো এই জিনিসগুলোকে লক্ষ্য রাখতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক পর্যায় থেকেই বুঝতে হবে যে নর্মালিও এরকম করে না, হঠাৎ করে খুব বেশি আনুগত্য দেখাচ্ছে। মানে সবসময় ভয়ের কিছু নেই, বাট এটা এর শুরুয়াত হতে পারে যে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক।
তারপরে ধরুন যেটা সবচেয়ে বেশি কুকুরের দেখা যায় সেটা হচ্ছে পার্ভো বলে। মোটামুটি 2.5-3 মাস বয়সের বাচ্চার ক্ষেত্রে কিন্তু খুব ভীষণ একটা মৃত্যু দেখা যায় আর কি, মর্টালিটি দেখা যায়। সেক্ষেত্রে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ, জ্বর দেখা যায়, বমি, পায়খানার মধ্যে রক্তের ছিটে দেখা যায়, এটা হচ্ছে পার্ভো রোগের লক্ষণ। এক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ আপনাকে মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিতে হবে কোনো ভেটেরিনারি ডাক্তারের ক্ষেত্রে। আর খুব খুব যত্নের মধ্যে রাখতে হয়, জল বা শরীরে যাতে না কম হয়। যদি কম হয় সেক্ষেত্রে কিন্তু অনেক সময় যে হার্ট ফেল হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক, এটা পার্ভো রোগ বলে। তাছাড়া দেখা যায় ক্যানাইন ডিস্টেম্পার হয়। ডিস্টেম্পার হলে প্রথমে সেম ওই টাইপের জ্বর দেখবেন বা খাচ্ছে না, পরে পরে ক্ষেত্রে দেখা যায় একটা পা পার্টিকুলার ঝাঁকুনি হচ্ছে বা পুরো শরীরে ঝাঁকুনি। তো এই জিনিসগুলো দেখা যায় ক্যানাইন ডিস্টেম্পার বলে। তো এই সবের জন্য ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে। আপনি যদি সচেতন থাকেন আগের থেকে ভ্যাকসিন করিয়ে রাখতে হয়, যাতে একবার হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ প্রতিকার হিসাবে অনলি সাপোর্টিভ ট্রিটমেন্ট দিয়ে রাখা যায়। তো বেস্ট হয় যদি আগের থেকে ট্রিটমেন্ট করিয়ে রাখা হয়। এছাড়া টাইম টু টাইম আপনাকে বিভিন্ন ধরনের যে কৃমির ওষুধ থাকে কুকুরের ক্ষেত্রে, সেই জিনিসগুলো কিন্তু করিয়ে রাখতে হয় যাতে বাকি অসুবিধাগুলো না হয়, ঠিক। তো হ্যাঁ, বা অনেক সময় যে ব্লাড প্রোটোজোয়ান ডিজিজ হয়, মানে রক্তের মধ্যে যেটা পোকা হয়ে যায় আর কি, কৃমি দেখা যায়, সেক্ষেত্রে কি করে বুঝবেন? হঠাৎ করে ভীষণ জ্বর, ভীষণ মানে সেটা 106-এর কাছাকাছি চলে যায়, 106 বা তারও উপরে যদি এত বেশি দেখেন, সেক্ষেত্রে বেশিরভাগ সময় এটা সাসপেক্টেড থাকে যে কোনো ব্লাড প্রোটোজোয়ান ডিজিজ হয়েছে ওদের, ব্যাবিসিওসিস বা আর্লিজিওসিস। ব্যাবিসিওসিস সাধারণত হয় খুব বেশি। তো এইগুলো আপনি যদি ওর সাথে থাকেন বা লক্ষ্য করতে থাকেন, তাহলে প্রাথমিক অবস্থাতেই আপনি কিন্তু ধরতে পারবেন যে কি সমস্যাটা হচ্ছে। অনেক সময় নিজেই বুঝতে পারবেন যে এই সমস্যাটা হচ্ছে, এর জন্য আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি যে এমনই নয় যে রোগ নির্ণয় মানেই যে আমাকে পরবর্তীকালে, অনেক সময় কিছু অসুবিধা হয় যেটা সাময়িক হয় আবার চলে যায়। তো সেক্ষেত্রে ধরুন আপনার হয়তো খুব ব্যস্ত হওয়ার দরকার নেই, এটা স্বাভাবিক নিয়মে হচ্ছে। এটা যদি আপনার জানা থাকে, যেমন গরুর ক্ষেত্রে একটা হয় ম্যালিগন্যান্ট ক্যাটারাল ফিভার বলে, অনেকে লক্ষ্মী জ্বর বলে, আড়াইয়া জ্বর বলে, যেটা হচ্ছে কি 2.5 দিন থাকে, ভীষণ জ্বর হয়, একটা থাকে, অফেড থাকবে, খাবার খাবে না, মুখ দিয়ে লালা ঝরবে। তো সেটার জন্য অনেক সময় দেখা যায় অনেকে হয়তো গরিব চাষি, এতটা হয়তো অ্যাফোর্ড করতে পারবেন না, বাট অনেক পয়সা খরচ হয়ে গেল, যেটা কি অটোমেটিক্যালি 2.5 দিন পরে নিজের থেকেই ঠিক হয়ে যায়। সেটা যদি আপনি বুঝে নিতে পারেন, তো আপনি আপনার মানে পয়সার দিকটা, ইকোনমিক দিকটাও বাঁচাতে পারবেন, যে নিজের থেকে হয়তো প্যারাসিটামল খাইয়ে দিলে বা কিছু না করলেও এটা অটোমেটিক্যালি 2.5 দিনের মধ্যে কিন্তু ঠিক হয়ে যায়। বা হঠাৎ করে যদি দেখেন ভীষণ জ্বর, সেক্ষেত্রে কি করবেন? তাপমাত্রাটা কমানোর জন্য মাথার মধ্যে একটু করে টাইম জল দিতে থাকুন, তো অটোমেটিক্যালি কিন্তু এগুলো ঠিক হয়ে যায়। তো এই যে প্রাথমিক যে কেয়ার গুলো যদি আপনি নিতে পারেন, যে হঠাৎ 106 জ্বর বা 108 জ্বর, আপনার ডাক্তারখানায় পৌঁছাতে সময় লাগবে, আপনি যেরকম মানুষের জলপটি করে সেই টাইপেরই মাথার মধ্যে জল দিচ্ছেন বা শরীরটা একটু ধুয়ে দিচ্ছেন, মুছিয়ে দিচ্ছেন, করলে কিন্তু জ্বরটা কন্ট্রোলে থাকে। সেক্ষেত্রে চিকিৎসা, কারণ একবার যদি এই পয়েন্ট গুলোতে পৌঁছে যায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অসুবিধা হয়, মানে তার বডিটা তখন ফাংশন করে না, যে স্বাভাবিক যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটার কিন্তু অসুবিধা হয়। মানে বাড়িতে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করতে থাকবো, আর পাশাপাশি কিন্তু আমরা বিশেষজ্ঞের পরামর্শ নিতে পরামর্শ থাকবো, নেবেন, কারণ যাতে করে সময়টা নষ্ট না হয়, ওই সময়টা আমরা কাজে লাগাতে পারবো। তাহলে আজকের আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আমরা অনেকটা অনুষ্ঠান, বেশ ভালোই লাগলো আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম পশু পাখির রোগ ব্যাধি শনাক্তকরণ ও তার প্রাথমিক চিকিৎসা, আর এ বিষয়ে আলোচনা করছিলেন ডক্টর চায়না সিংহ মহাপাত্র, সহকারী অধ্যাপক, বিহার অ্যানিম্যাল সায়েন্স ইউনিভার্সিটি, পাটনা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। গ্রাম বাংলার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। এখন শুনবেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অধিক
যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন, অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন, সঠিক খাদ্য বাসস্থান আর রোগ নির্বাচন, সঠিক খাদ্য বাসস্থান আর রোগ নির্বাচন, অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন। সবাই জানে অবলা প্রাণীর কত না দুর্ভোগ, সাবধানতায় গবাদি প্রায় থাকবে যে নিরোগ। সবাই জানি অবলা প্রাণীর কত না দুর্ভোগ, সাবধানতায় গবাদি প্রায় থাকবে যে নিরোগ। রেখো প্রাণী পালক প্রতিপালক নজর সর্বক্ষণ, রেখো প্রাণী পালক প্রতিপালক নজর সর্বক্ষণ, সঠিক খাদ্য বাসস্থান আর রোগ নির্বাচন, সঠিক খাদ্য বাসস্থান আর রোগ নির্বাচন, অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন। খাদ্য দিও সদ্য সদ্য পরিমিত মানে, ঠান্ডা পানীয় প্রাণীর দিও গ্রীষ্মের মধ্যাহ্নে, খাদ্য দিও সদ্য সদ্য পরিমিত মানে, ঠান্ডা পানীয় প্রাণীর দিও গ্রীষ্মের মধ্যাহ্নে, দানা খাবার দুপুরে ফাইবার দিও তো বারবার, দানা খাবার দুপুরে ফাইবার দিও তো বারবার, সুস্থ গবাদি হবে না ব্যাধি গুড়লু বারবার, সুস্থ গবাদি হবে না ব্যাধি গুড়লু বারবার, নিয়মিত শুদ্ধ জলে করাতে হবে স্নান, নিয়মিত শুদ্ধ জলে করাতে হবে স্নান, অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন, সঠিক খাদ্য বাসস্থান আর রোগ নির্বাচন। জীবাণুমুক্ত পরিচ্ছন্ন স্বাস্থ্যকর আবাস, জীবাণুমুক্ত পরিচ্ছন্ন স্বাস্থ্যকর আবাস, বাসযোগ্য খোলা মেলা খেলে ভালো বাতাস, বাসযোগ্য খোলা মেলা খেলে ভালো বাতাস, গ্রীষ্মে গাছের ছায়া ভালো হবে না শেষ, গ্রীষ্মে গাছের ছায়া ভালো হবে না শেষ, শীতকালে গবাদি সালে যেন লাগে না ঠান্ডার লেশ, শীতকালে গবাদি সালে যেন লাগে না ঠান্ডার লেশ, শীতকালে গবাদি সালে যেন লাগে না ঠান্ডার লেশ। ভাইরাস আর ব্যাকটেরিয়া, ভাইরাস আর ব্যাকটেরিয়া ভোগায় যখন তখন, ভাইরাস আর ব্যাকটেরিয়া ভোগায় যখন তখন, ঘাটতি ভিটামিন অভাব খনিজ লবণ কখন, ঘাটতি ভিটামিন অভাব খনিজ লবণ কখন, ছাগলের পক্স পিপিআর টিকা রোগ প্রতিরোধ কম, ছাগলের পক্স পিপিআর টিকা রোগ প্রতিরোধ কম, ব্ল্যাক বেঙ্গল শ্রেষ্ঠ ছাগল, ব্ল্যাক বেঙ্গল শ্রেষ্ঠ ছাগল কারলে ঝুঁকি কম, ব্ল্যাক বেঙ্গল শ্রেষ্ঠ ছাগল কারলে ঝুঁকি কম। গবাদির পরজীবী কৃমি ঘটিত ফ্যাসিওলিওসিসে
পরজীবী কৃমি ঘটিত ফ্যাসিওলিওসিসে ফুলকো আর গলা ফোলা পুরা ফুলকো আর গলা ফোলা পুরা রোগ ভাইরাসে ফুলকো আর গলা ফোলা পুরা রোগ ভাইরাসে ব্যাকটেরিয়া বাদলা রোগ ব্যাকটেরিয়া বাদলা রোগ তড়কা অন্ত হাসে ব্যাকটেরিয়া বাদলা রোগ তড়কা অন্ত হাসে যে কোনো রোগ লক্ষণ দেখলে নিও যে কোনো রোগ লক্ষণ দেখলে নিও চিকিৎসকের শরণ যে কোনো রোগ লক্ষণ দেখলে নিও চিকিৎসকের শরণ বন্ধু চিকিৎসকের শরণ যে কোনো রোগ লক্ষণ দেখলে নিও চিকিৎসকের শরণ বন্ধু চিকিৎসকের শরণ অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন সঠিক খাদ্য বাসস্থান রোগ নির্বাচন সঠিক খাদ্য বাসস্থান রোগ নির্বাচন অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন অধিক যত্নে গৃহ প্রাঙ্গণে গবাদি প্রাণী পালন সঠিক খাদ্য বাসস্থান রোগ নির্বাচন সঠিক খাদ্য বাসস্থান রোগ নির্বাচন। এতক্ষণ শুনলাম বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। আজকের শুনলেন পশু পাখির রোগ ব্যাধি শনাক্তকরণ ও তার প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে। বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর চায়না সিংহ মহাপাত্র, সহকারী অধ্যাপক, ভেটেরিনারি মাইক্রোবায়োলজি বিভাগ, কলেজ অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস, কিষানগঞ্জ, বিহার অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটি, পাটনা। শুনলেন বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের রচিত ও তারই কণ্ঠে এ বিষয়ের উপর গান। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণ ও উপস্থাপনায় ছিলেন পবিত্র কুমার মণ্ডল, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আপনাদের সঙ্গে ছিলাম আমি, বেবি সর্দার। বিজয়গড় জ্যোতিষরায় কলেজের একমাত্র ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতায় শুনুন কৃষি বিষয়ক অনুষ্ঠান চাষবাস। আপনাদের কাছে আমাদের চাষবাস অনুষ্ঠানটি কেমন লাগছে সে বিষয়ে মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের ইমেল আইডি হলো রেডিও কলকাতা চাষবাস@gmail.com। আজকের অনুষ্ঠানটি শুনতে রেডিও কলকাতা অ্যাপ ডাউনলোড করুন অথবা রেডিও কলকাতা .org ক্লিক করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ও লাইভ নাও বাটন ক্লিক করুন। আবারও আগামীকাল হাজির হব আমরা নতুন অনুষ্ঠান নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রেডিও কলকাতা। Radio Kolkata, your daily dose of happiness.